স্বাগত এখন জনপদে। পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। সত্যি কথা কেউ বলে না, ঋতুও মিথ্যাবাদী হয়ে গেছে। শীতকালে শীত আসে না, হঠাৎ শীত, একদিন দুদিন আবার নাই। গ্রামের সৌন্দর্য এখনো কিছু অবশিষ্ট আছে, কিন্তু শহরের ক্ষেত্রে সেই শীতের সৌন্দর্য অনেকাংশেই ম্লান হয়ে যাচ্ছে দিনে দিনে। বসন্তের আগমনী বার্তা নিয়ে হাজির মাঘ। কুয়াশা, শিশির আর কৃষকের সোনালী রোদে মাঠে নামার দৃশ্য ছড়াচ্ছে সজীবতা। জলবায়ু পরিবর্তনের কারণে ক্রমশ ম্লান হয়ে আসছে মাঘের চিরচেনা রূপ। ঋতুবৈচিত্র্য ধরে রাখতে সম্মিলিত প্রচেষ্টার আর্জি প্রকৃতিপ্রেমীদের। এখন জনপদে এ নিয়ে রয়েছে বিস্তারিত। শুনে ভালো লাগলো, যদি নির্বাচনটা তাড়াতাড়ি হয় আরও বেশি বেটার হয়। সাধারণ শিক্ষার্থীদের উপরে যারা হামলা চালিয়েছে তাদের বিচার নিশ্চিতের পরেই আমরা তাদের জাকসু নির্বাচন নিয়ে আলাপ আলোচনা করতে রাজি আছি। শিক্ষার্থীদের পক্ষ থেকে যেটা চাই যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে ঘোষিত রোডম্যাপ, সেই রোডম্যাপ অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করবে। ভিপি থাকতেন, জিএস থাকতেন, এজিএস থাকতেন, তাদেরকে আমরা আমাদের দাবি দেওয়া জানাইতাম, ওনারা টিচারদের সাথে ডিল করতো। চাকসুটা হচ্ছে পুরো ক্যাম্পাসের শিক্ষার্থীদের দাবি দেওয়া নিয়ে কথা বলতে পারতাম। দ্রুত আমাদের চাকসু নির্বাচন দেওয়া উচিত, যাতে আমরা চাকসুর মাধ্যমে প্রশাসনের কাছে আমাদের শিক্ষার্থীদের দাবি দেওয়াগুলো উপস্থাপন করতে এবং আদায় করে নিশ্চিত করতে পারি। একটা স্বাভাবিক পরিস্থিতি থাকার জন্য যে যা প্রয়োজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তা বিদ্যমান রয়েছে। আমরা মনে করি এটাই সবচেয়ে আদর্শ সময়। শীতের তীব্রতা বাড়তে শুরু হয়েছে পিঠাপুলির উৎসব। যশোরে পিঠা তৈরির জন্য ডিজিটাল ঢেকিতে চাল কোটায় ব্যস্ত সময় পার করছেন নারীরা। এ নিয়ে আরও জানাতে যশোর থেকে যুক্ত হয়েছেন রিপন হোসেন। রিপন, এই যে বলছিলাম যে যশোরে পিঠা তৈরির জন্য ডিজিটাল যে ঢেকি, সেটিতে আসলে চাল কোটায় ব্যস্ত সময় পার করছেন নারীরা। সব মিলে সেখানে ব্যস্ততা কেমন দেখছেন জানাবেন। পিঠাপুলির উৎসব আসলে কতটা জমে উঠেছে যশোরে? আপনি জানেন যে বাংলাদেশের মানুষ খানিকটা ভোজন রসিক, এবং এই শীত মৌসুম আসলেই নানা ধরনের পিঠাপুলির আয়োজনে থাকে। বিশেষ করে গ্রাম বাংলার যে উৎসব সেটি চলে থাকে। পাশাপাশি আমরা দেখেছি যে শহরেও এই উৎসবটি এখন ঘটা করে পালন করা হয়। আর তারই একটি অনুষঙ্গ হলো চাউলের গুঁড়া। এই গুঁড়া আসলে এখন বিভিন্ন মেশিনের মাধ্যমে কোটা হয়। তবে আগে আমরা দেখেছি যে মা বোনেরা যে পায়ে ঢেকিতে পাড় দিয়ে এই চাউলের গুঁড়াটি তৈরি করতেন। তবে এখন আধুনিকতার যুগে, যান্ত্রিকতার যুগে আমরা দেখছি যে মেশিনের মাধ্যমে এই গুঁড়া কোটা হয়। তবে আগের সেই যুগ ধরে রেখে, অর্থাৎ পায়ে চলা ঢেকির যুগ ধরে রেখে এখানে আমরা দেখেছি যে মেশিনে ঢেকি তৈরি করা হয়েছে, এবং এটি নাম দিয়েছে ডিজিটাল ঢেকি। আমি রয়েছি চানপাড়া এলাকায়, এখানে দেখছি যে এই ঢেকির মাধ্যমে গুঁড়া কোটা হচ্ছে চাউল থেকে, এবং আমরা দেখেছি এখানে সকাল থেকে অনেক ভিড় জমেছে। তবে শুক্রবার হওয়ার কারণে আজকে কিছুটা ভিড় কম রয়েছে, অন্যান্য দিনে কিন্তু ভিড় বেশি থাকে। আপনি জানেন যে এই যে পিঠাটি তৈরি হয় আসলে মেশিনের মাধ্যমে কুটলে সেই পিঠা আসলে সব পিঠা তৈরি, তবে এই ডিজিটাল ঢেকির মাধ্যমে যে গুঁড়াটি কোটা হয় সেই থেকে সব ধরনের পিঠা তৈরি হয়, এমনটি জানিয়েছে যে ঢেকি তৈরির কারিগর। আমরা দেখেছি যে এখানে বিভিন্ন যারা নারীরা এসছেন তার সাথে আমরা কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে এই গুঁড়াটি আসলে আরো মিহিন বেশি হয়, এবং সে থেকে বিভিন্ন ধরনের পিঠা তৈরি হয়। বিশেষ করে পাকান পিঠা, চিতই পিঠা, এই ধরনের পিঠা খুবই ভালো হয় এই গুঁড়ার মাধ্যমে। আপনি জানেন যে বাংলাদেশের যে পিঠার যে মৌসুম, সেই মৌসুম কিন্তু এই শীতকাল। রসগুড় দিয়ে এই পিঠা, বিভিন্ন পিঠা তৈরি করা হয়, এবং এখানকার জামাই মেয়েরা এই পিঠা খেয়ে থাকে, এবং দেশের বিভিন্ন স্থানেও কিন্তু এই যে গুঁড়া সেটি যায়, এবং পিঠাটাও কিন্তু এখান থেকে বিভিন্ন স্থানে যেয়ে থাকে। সেই যে উপকরণ, যে গুঁড়া, সেই গুঁড়া এখানে তৈরি হচ্ছে। তবে আগেকার দিনে যে ঢেকিতে তৈরি হতো, পায়ে চলা যে ঢেকি রয়েছে, সেই ঢেকিতে দেখেছি আমরা যে কিন্তু
এখন আমরা দেখেছি যে গ্রাম বাংলা এই ঢেঁকি আর পাওয়া যায় না, এই ডিজিটাল ঢেঁকির মাধ্যমে ভালো মানের পিঠা তৈরি হয়। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ মুক্তি। মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ঝিটকা গুড়ের বাজার। শীত বাড়ার সাথে সাথে বেড়েছে খেজুরের গুড় বেচাকেনা। এর মধ্যে সবচেয়ে পরিচিত হাজারি গুড়। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে হরিরামপুরের ঝিটকা বাজার থেকে যুক্ত হয়েছেন আসাদ জামান। আসাদ, এই যে ঐতিহ্যবাহী ঝিটকা গুড়ের বাজার, একটু জানাবেন যে ঐতিহ্যবাহী বাজারটিতে কি কি গুড় পাওয়া যায়, বেচাকেনা কতটা জমে উঠেছে এবং কোন গুড়ের দাম এখন কেমন? মুক্তি, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি হরিরামপুর উপজেলার ঝিটকা গুড়পট্টিতে। তো এইখানে কিন্তু দীর্ঘ ১০০ বছরের আগে থেকে কিন্তু এই যে গুড়ের বাজার, এটা কিন্তু সৃষ্টি হয়েছে। তো এখানে সবচেয়ে বেশি পরিচিত কিন্তু হাজারি গুড়। এছাড়াও কিন্তু অন্যান্য যে গুড় রয়েছে খেজুরের রসের গুড়, সেটা হচ্ছে সাদা এবং লাল কালারের গুড় হয়ে থাকে। এছাড়া কিন্তু যে ঝোলা গুড়, যেটা হচ্ছে নরম এবং পানির মতো, সেটাও কিন্তু রস দিয়ে তৈরি করা হয়। এই ঝোলা গুঁড়ো কিন্তু এখানে বিক্রি হয়। তো যে গুড়ের বাজার দর সম্পর্কে যদি একটু বলতে চাই, যে হাজারি গুড় প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৬০০ থেকে ১৮০০ টাকা, এবং লাল রঙের যে রসের গুড়, সেটা কিন্তু ৮০০ থেকে ১০০০ টাকা, এবং যে সাদা যে গুড় রয়েছে সেটা কিন্তু ৪৫০ থেকে ৫০০ টাকা কেজি দরে এখানে বিক্রি হচ্ছে। আর যে ঝোলা গুড় রসের, সেটা কিন্তু এখানে মানভেদে ১০০০ থেকে ১৫০০ টাকা, ১৬০০ টাকা কেজিতেও পাওয়া যাচ্ছে বলে আমরা এখানে দেখেছি। তো এই যে বাজার, এই বাজারে মোটা ৫ জন হাজারি গুড় বিক্রেতা রয়েছে। তারা প্রতিদিন প্রায় ১০০ কেজির মতো করে এই হাজারি গুড় বিক্রি করেন। অপরদিকে যে অন্যান্য যে গুড়গুলো রয়েছে, সেগুলো প্রায় ৩০০ থেকে ৪০০ কেজি প্রতিদিন গুড় বিক্রি হয়ে থাকে। এতে করে দেখা যায় যে প্রতিদিন প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার মতো এই বাজার থেকে কিন্তু খুচরা গুড় বিক্রি হয়। অপরদিকে যে হাজারি গুড় রয়েছে, এই হাজারি গুড়ের যে উৎপাদন কিন্তু অনেকটাই কমে গিয়েছে এই বছর। তারা এমনটাই জানিয়েছেন যারা গাছি রয়েছে তারা, এবং তারা বলেছেন যে আগে যে জায়গায় প্রতিদিন রস পাওয়া যেত বেশি, সে জায়গায় কিন্তু রসের তুলনামূলক রসও এখন গাছ থেকে কম পাওয়া যাচ্ছে, যার কারণে কিন্তু হাজারি গুড়টা একটু উৎপাদন কম হচ্ছে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। তো মুক্তি, এই ছিল আমার কাছে গুড়ের বাজার থেকে সর্বশেষ সংবাদ। আমাদের সঙ্গে সহকর্মী আসাদ জামান যুক্ত ছিলেন মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ঝিটকা গুড়ের বাজার থেকে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। রাজধানী সহ দেশের ১৯টি পরীক্ষা কেন্দ্রের একাধিক ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে এই ভর্তি পরীক্ষা। আর বরিশালের ২টি কেন্দ্রে এই পরীক্ষায় অংশ নিয়েছেন ৩,২০৬ জন পরীক্ষার্থী। এ বিষয়ে আমাদেরকে আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে যুক্ত হয়েছেন ফরহাদ বিনুর। এছাড়াও বরিশালের সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে রয়েছেন অমিত হাসান। তবে শুরুতে আমরা ঢাকার খবরাখবর জানতে চাই। ফরহাদ, পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা কি বলছেন, প্রশ্নপত্রের বিষয়ে তাদের মতামত আসলে কি? মুক্তি, শুরুতে একটু বলি, আমরা যখন পরীক্ষা শুরু হয় সেই সময়টাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছিলাম। এখন আরেকটি কেন্দ্র আমরা এখানকার অবস্থাও জানতে এসেছি, ঢাকা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। এখানে আমরা দেখছি যে পরীক্ষা এখন শেষ হয়েছে এবং শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে প্রশ্ন অ্যাভারেজ এসেছে এবং স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে বলেই তারা বলছেন। তবে প্রশ্নের বিষয়ে আরেকটা বিষয়, সাম্প্রতিক প্রশ্নগুলো নিয়ে তাদের যে সাম্প্রতিক যে প্রশ্ন থাকে, সেখানে একটি প্রশ্ন এরকম ছিল যে জুলাই গণ অভ্যুত্থানের যে শহীদ আবু সাইদ, রংপুরে যিনি শহীদ হয়েছিলেন ১৬ই জুলাই, সেই প্রশ্নটা কিন্তু এসেছিল এবং তার তারিখ জানতে চাওয়া হয় যে শহীদ আবু সাইদ কত তারিখে শাহাদাত বরণ করেন রংপুরে। সেরকম একটি প্রশ্ন ছিল, আমরা শিক্ষার্থীদের কাছ থেকে জেনেছি। এছাড়া আজকের পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে অধিকাংশ শিক্ষার্থী বলছেন যে স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে। এবং আরেকটা বিষয় একটু বলতে চাই যে এবার কিন্তু আমরা দেখছি যে ১,৩৫,০০০ শিক্ষার্থী আবেদন করে এই মেডিকেলে, যেখানে আসন সংখ্যা সরকারি মেডিকেলে ৩৭টি সরকারি মেডিকেলে যেখানে আসন সংখ্যা ৫,০০০ এর বেশি, অর্থাৎ প্রতি আসনে আসলে ২৫ জনের বেশি শিক্ষার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা আজকে করলো। এবং বেসরকারি মেডিকেল কলেজের সংখ্যা যদি বলি, বেসরকারি মেডিকেল কলেজের সংখ্যা রয়েছে ৬৭টি, যেখানে আসন সংখ্যা রয়েছে ৬,০০০-এর বেশি। এবং একটা বিষয় বলতে হয় যে
আমরা জানি যে এবার যারা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজকে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিল, তারা কিন্তু যখন এসএসসি পরীক্ষা দেয় 2022 সালে, তখন কিন্তু করোনার একটা সময় চলছিল এবং স্বাভাবিক সময় অর্থাৎ ফেব্রুয়ারিতে তাদের পরীক্ষাটা হয়নি, তাদের পরীক্ষা হয়েছিল আমরা অনেক দেরিতে হয়। এ কারণে তারা কিন্তু এইচএসসিতেও খুব বেশি সময় পায়নি এবং এইচএসসিতে তাদের সংক্ষিপ্ত সিলেবাসে আসলে পরীক্ষা হয়। সংক্ষিপ্ত সিলেবাসে তাদের এইচএসসির পরীক্ষা হলেও আজকে কিন্তু মেডিকেলের যে ভর্তি পরীক্ষা সেখানে কিন্তু পুরো সিলেবাসের ভর্তি পরীক্ষা হয়েছে। সঙ্গে আরও একটি বিষয় একটু বলতে হয় যে জুলাই গণ অভ্যুত্থানের সময় তাদের পরীক্ষাটা কিন্তু আসলে একেবারে বন্ধ হয়ে যায়। এরপরে আর পরীক্ষাটা 5 ধাপে পেছানোর পরে তাদের পরীক্ষাটা কিন্তু আর শেষ পর্যন্ত হয়নি, অর্থাৎ তারা কিন্তু অর্ধেক পরীক্ষা দিয়ে বাকি অর্ধেক কিন্তু তারা দেওয়ার সুযোগ পায়নি। সেই কারণে কিন্তু আমরা যেটা দেখি যে এসএসসি এইচএসসিতে 200 মার্কের যেখানে একটা মার্কিং থাকে সেখানে এবার কিছুটা শিথিল করে 100 মার্কে রাখা হয়েছে, আর লিখিত পরীক্ষা আজকে 100 মার্কের ছিল। তো এই ছিল মুক্তি আমার কাছে রাজধানী রেসিডেন্সিয়াল স্টুডেন্ট কলেজ থেকে সবশেষ তথ্য। আমরা ঢাকার খবর জানছিলাম, এবারে বরিশালের খবর জানতে চাই। অমিত, এই যে এবারে যে এইচএসসি পরীক্ষা যেটি অনুষ্ঠিত হয়েছে, নানা রকম প্রতিবন্ধকতার মধ্য দিয়ে আসলে সেই সময়টা শিক্ষার্থীরা পার করেছেন, তারপর পূর্ণাঙ্গ সিলেবাসে এবার ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হলো, পরীক্ষার্থীরা পরীক্ষা শেষে কি বলছেন? মুক্তি, বরিশালে সকাল 10টা থেকে এই এমবিবিএস পরীক্ষার যে ভর্তি পরীক্ষাটি শুরু হয় এবং 11টার সময় এগুলো শেষ হয় এবং তারপর থেকেই শিক্ষার্থীরা কিন্তু পরীক্ষা কেন্দ্র থেকে বের হওয়া শুরু করেন এবং পরীক্ষার্থীরা বের হওয়ার পরে তাদের যে তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে পরীক্ষার প্রশ্ন এবং পরীক্ষার যে পরিবেশ সেটি খুবই ভালো ছিল এবং তাদের যে প্রিপারেশন ছিল সে তুলনায় তাদের পরীক্ষা অনেকটাই ভালো হয়েছে এবং তারা যে প্রত্যাশা করছে যে এই পরীক্ষার মাধ্যমেই তারা আসলে তাদের যে গন্তব্য কিংবা তাদের যেখানে যাওয়ার ইচ্ছে, যে কারণে এই পরীক্ষা দেয়া, সেই ইচ্ছেটা তাদের পূরণ হবে এমনটাই প্রত্যাশা করছেন তারা। এবং একটু তথ্য জানিয়ে রাখি, বরিশালে এবছর 2024-25 শিক্ষাবর্ষে মোট 3206 জন পরীক্ষা দিয়েছে। এর মধ্যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের কেন্দ্রে 1506 জন এবং এই বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে 17 জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন এবং দুটি কেন্দ্রেই পরীক্ষা হয়েছে এবং পরীক্ষার কেন্দ্রের সামনে আমরা দেখেছি যে বিপুল পরিমাণ পুলিশ, র্যাব এবং যারা 2 জন করে ম্যাজিস্ট্রেট তারা মোতায়েন ছিল, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, যে কারণে কিন্তু তারা তৎপর ছিল। এবং শিক্ষার্থীরা আরও বলছেন যে যেহেতু পরীক্ষার হলের পরিবেশ ভালো ছিল এবং প্রশ্ন সহজ ছিল, তারা আশা করছেন তাদের প্রত্যাশা পূরণ হবে। এবং বরিশাল সকাল 8টা থেকেই কিন্তু প্রবেশ করেছে যারা শিক্ষার্থী রয়েছেন তারা হলগুলোতে এবং তারপর 10টার সময় পরীক্ষা যথারীতি শুরু হয়েছে এবং 11টার সময় পরীক্ষা শেষ হয়েছে এবং পরীক্ষার এই মুহূর্তে কিন্তু একদম শেষ পর্যায়ে সবাই আসলে শিক্ষার্থীরা পরীক্ষার কেন্দ্র থেকে বেরোচ্ছেন এবং নিজের গন্তব্যে যাচ্ছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে 250টি আসনের বিপরীতে কিন্তু বরিশালে এবার 3206 জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন এবং তার মধ্যে এই কেন্দ্রটিতেই সবচেয়ে বেশি পরীক্ষার্থী অংশ নিয়েছেন। তবে পরীক্ষার্থীরা বলছেন যে পরিবেশ ভালো থাকা এবং প্রশ্ন সহজ হয় তাদের প্রত্যাশা পূরণের আসলে অনেকটাই সম্ভাবনা রয়েছে বলে তারা জানিয়েছেন। তো বরিশাল মডেল স্কুল কলেজ প্রাঙ্গণ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ মুক্তি। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। আজ 2024-25 শিক্ষাবর্ষের মেডিকেলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, সেই বিষয়ে বিস্তারিত জানছিলাম আমরা তাদের কাছ থেকে। ছাত্র সংসদ নির্বাচন ঘিরে এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোচনা তুঙ্গে। প্রস্তুতি শুরু করেছে ছাত্র সংগঠনগুলো। ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন চায় রোড ম্যাপ অনুযায়ী দ্রুত নির্বাচন সম্পন্ন হোক, আর ছাত্রদল বলছে জাকসু গঠনতন্ত্র ও প্রশাসনিক সংস্কার শেষেই হোক নির্বাচন। এদিকে জাকসু নির্বাচনে অংশ নিতে আলাদা প্যানেল দেওয়ার কথা ভাবছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ফরহাদ বিন নূরের প্রতিবেদন। ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর ক্যাম্পাসের আড্ডাতেও এসেছে সেই রেশ। চায়ের কাপে চলছে নির্বাচনী আলাপ। সাধারণ ছাত্ররা চায় সিনেটে ছাত্র প্রতিনিধির সক্রিয় অংশগ্রহণ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ সেটা একটা অচল অবস্থায় রয়েছে, আমাদের কোনো নির্বাচন হয়নি এবং সিন্ডিকেটের যে ছাত্র প্রতিনিধি থাকার কথা সেই উপস্থিতি নিশ্চিত হয়নি। সবকিছু ঠিক থাকলে 1 ফেব্রুয়ারি জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে ছাত্র সংগঠনগুলো। ছাত্র শিবির সর্বদাই ছাত্রদের কল্যাণে কাজ করে থাকে, তাদের দাবি দাওয়া আদায়ে কাজ করে থাকে। ইসলামী ছাত্র শিবির যদি সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে প্যানেলে জিতে আসে অথবা জাকসুতে যদি সুযোগ পায়, তাহলে ছাত্রদের ওই সব জায়গায় কাজ করবে। বিভিন্ন সময়ে যে ক্ষমতাসীন ছাত্র সংগঠনগুলো তাদের
দুর্নীতি এবং দখলদারিত্বর জায়গা থেকে তারা সেই ইলেকশনগুলো হইতে দেয় নাই। তবে ছাত্রদল চায় আরও সময়। জাকসু গঠনতন্ত্রের সংস্কারের পরই তারা নির্বাচন চায়। সাধারণ শিক্ষার্থীদের উপরে যারা হামলা চালিয়েছে, যারা এর মদত দিয়েছে, তাদের বিচার ত্বরান্বিত করতে হবে, তাদের বিরুদ্ধে মামলা করতে হবে। তাদের বিচার নিশ্চিতের পরেই আমরা তাদের জাকসু নির্বাচন নিয়ে আলাপ আলোচনা করতে রাজি আছি। জাকসু নির্বাচন ঘিরে প্যানেল দেওয়ার পরিকল্পনা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিতে প্রয়োজনে অন্য কোনো দলের সঙ্গেও জোট করারও কথা ভাবছে তারা। আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে যেটা চাই যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে ঘোষিত রোডম্যাপ, সেই রোডম্যাপ অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করবে। ছাত্র সংসদ নির্বাচনের জন্য সব ছাত্র সংগঠনকে ঐক্যমতে পৌঁছানোর আহ্বান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের। এই ক্ষেত্রে সফল হতে হলে আমি যেটা বলেছি, সকল ছাত্র সংগঠন ক্রিয়াশীল যারা রয়েছেন এবং যারা এই স্বৈরাচার মুক্ত করবার ক্ষেত্রে গণতন্ত্রকামী মানুষজন গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে চালু করবার জন্য সমান অবদান রাখবে। ছাত্র সংসদ প্রতিষ্ঠার পরে এখন পর্যন্ত 8 বার নির্বাচন অনুষ্ঠিত হয়। সবশেষ 1992 সালে নির্বাচন হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশের পরপরই ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে নির্বাচনী আমেজ। অধিকার প্রতিষ্ঠায় শিক্ষার্থীরা চায় দ্রুত এই নির্বাচন। রোডম্যাপ অনুযায়ী বিশ্ববিদ্যালয়টি কত দ্রুত এই নির্বাচন সম্পন্ন করতে পারে এখন সেটি দেখার বিষয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। 34 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উত্তাপ ছড়াচ্ছে জাকসু নির্বাচন। অভ্যুত্থান পরবর্তী বিশ্ববিদ্যালয়ে এই নির্বাচনের উপযুক্ত পরিবেশ বিরাজ করছে মনে করে শিগগিরই তারিখ ঘোষণার দাবি বিভিন্ন সংগঠন ও সচেতন ছাত্র সমাজের। প্রশাসনও বলছে আগামী জুনের আগে নির্বাচন দিতে কাজ শুরু করেছে তারা। গঠন করা হয়েছে নীতিমালা কমিটি, চলছে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের নানা প্রস্তুতি ও আলোচনা। ফয়সাল করিমের প্রতিবেদন, ছবিতে ছিলেন মোহাম্মদ পারভেজ। পোষ্যকোটা বাতিল, টিএসসি নির্মাণ, ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানো সহ 9 দফা দাবিতে মাঠে নেমেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। গত 34 বছর ধরে নিজেদের বিভিন্ন দাবি দাওয়া আদায়ে নানা সময় এভাবে মাঠে নামতে হয়েছে শিক্ষার্থীদের। বিক্ষিপ্ত আন্দোলন কখনো পেয়েছে সফলতা, কখনো বা শেষ হয়েছে সংঘাত বা রক্তপাতে। পড়াশোনার ক্ষতি করে বাধ্য হয়ে আন্দোলনে নেমেও কখনো তাদের বাধা হয়েছে সরকারি দলের ছাত্র সংগঠন, কখনো বা প্রশাসন। এসব বাস্তবতায় বারবার সামনে এসেছে জাকসু নির্বাচন বা ছাত্র প্রতিনিধি নির্বাচনের বিষয়টি। যদি একটা ছাত্র প্রতিনিধি নির্বাচন করতে পারি তাহলে ছাত্রদের অবস্থান আরো শক্তিশালী হবে। যে জায়গা থেকে ছাত্রদের যে দাবি দাওয়াগুলো আছে এবং ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে যে বাধাগুলো আছে সেগুলো আমরা কাটাতে পারবো বলে আমরা মনে করি। জাকসু নির্বাচন যদি হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংশ্লিষ্ট যত বিষয় আছে, যত দাবি দাওয়া আছে, সব কিন্তু একটা প্ল্যাটফর্মের ভিতর চলে আসবে। 1990 সাল থেকে কোনো নির্বাচন নেই ছাত্রদের অধিকার আদায়ের কোনো কর্মকাণ্ড। তা অনেকটা পরিত্যক্ত জাকসু ভবন এখন মূলত ব্যবহার হয় শিক্ষার্থীদের ক্যান্টিন হিসেবে। তবে জুলাই অভ্যুত্থান পরবর্তী ক্যাম্পাসে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে জাকসু নির্বাচনের ইস্যু। দীর্ঘ 34 বছরের খরা কাটিয়ে দেখা দিয়েছে আশার আলো। এখন অপরাজনীতি বিলুপ্তির পথে, তো এখন মনে হয় না কোনো সংঘাত হওয়ার সম্ভাবনা আছে। দ্রুত আমাদের জাকসু নির্বাচন দেওয়া উচিত, যাতে আমরা জাকসুর মাধ্যমে প্রশাসনের কাছে আমাদের শিক্ষার্থীদের দাবি দাওয়াগুলো উপস্থাপন করতে এবং আদায় করে নিশ্চিত করতে পারি। জাতীয় নির্বাচনের আগেই নতুন নীতিমালায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি নির্বাচনের দাবি ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের। নির্বাচন যখন হবে তারা 28,000 শিক্ষার্থীর ম্যান্ডেট নিয়ে আসবে, তখন আসলে প্রশাসন তাদের সাথে নেগোসিয়েশন বসতে চাইবে। সবগুলো ছাত্র সংগঠনের ভিতরে একটা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা প্রায় ছাত্র সংগঠনের সাথে আমাদের যোগাযোগ আছে, কথাবার্তা হয়, আদান প্রদান হয়। একটা স্বাভাবিক পরিস্থিতি থাকার জন্য যা প্রয়োজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তা বিদ্যমান রয়েছে। নতুন ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলো আগের মতো সংঘাতপূর্ণ অবস্থানে নেই মনে করে প্রশাসনও। এরই মধ্যে নির্বাচনের রোডম্যাপ দিতে 7 সদস্যের নীতিমালা কমিটি গঠন করেছে তারা। নির্বাচনকে সামনে রেখে কিন্তু আমরা বসে নাই। আমরা গত সিন্ডিকেটে আমরা একটা নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে দিই। সেই নির্বাচন পরিচালনা কমিটিও কিন্তু কাজ করবে। ওনারা ইতিমধ্যেই কিন্তু চিঠি পেয়ে যাবেন। 1970 সালে প্রথম ও দীর্ঘ 58 বছরে মাত্র 6 বার অনুষ্ঠিত হয় জাকসু নির্বাচন। ফয়সাল করিম, এখন, চট্টগ্রাম। বাংলাদেশকে অস্থিতিশীল করতে প্রথমে মিডিয়া ট্রায়াল, হাইকমিশনে আক্রমণ ও সাম্প্রদায়িক উস্কানি দিয়ে ব্যর্থ হয়ে এবার ভারত বেছে নিয়েছে সীমান্ত সংঘাত। বিগত সরকারের সময়ে ভারতের সাথে বাংলাদেশের যে গোপন সমঝোতা আছে, এই সরকার তা মেনে না চলার অস্বস্তি থেকেই ভারত এসব করছে বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। আর সরকার বলছে আওয়ামী লীগ সরকার অসমভাবে ভারতকে যেসব সুবিধা দিয়েছে তা দুদেশের মধ্যে সীমান্ত সংকট তৈরির অন্যতম কারণ। নাইম আবিরের প্রতিবেদন।
সীমান্তে কেমন হবে বাংলাদেশ ভারত বোঝাপড়া, কার অধিকার কতটুকু, তার মূল ভিত্তি ১৯৭৫ সালের বর্ডার গাইডলাইন। এরপরও দুদেশের মধ্যে হয়েছে আরও ৩টি চুক্তি। এসব চুক্তিতে উল্লেখ আছে দুদেশের শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে কোনো সীমান্তরক্ষী বাহিনী থাকবে না। একে অপরের সম্মতি ছাড়া নির্মাণ করা যাবে না কোনো স্থায়ী অবকাঠামো। অথচ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০১০ সাল থেকে ২০২৩ সালের মধ্যে বর্ডার গাইডলাইন না মেনে সীমান্তের অন্তত ১৬০টি স্থানে অসম বেড়া দিয়েছে ভারত। শেখ হাসিনার পতনের পর কিছুদিন বন্ধ থাকলেও গেল সপ্তাহে ফের কাঁটাতারের বেড়া দেবার উদ্যোগ নেয় দেশটি। গেল সপ্তাহে সীমান্তের অপর পারে শূন্যরেখার ১০০ গজের ভেতরে মালদহের সুখদেবপুরে বেড়া দেবার তৎপরতা শুরু করলে বিএসএফকে বাধা দেয় বিজিবি। এতে শুরু হয় দুদেশের সীমান্তবর্তী মানুষ ও বিজিবি বিএসএফ এর মধ্যে উত্তেজনা। অন্তর্বর্তী সরকার থেকে বলা হচ্ছে দুদেশের মধ্যে থাকা সমঝোতার বাইরে গিয়ে গেল ২ যুগে আওয়ামী লীগ সরকার অসমভাবে যেসব সুবিধা ভারতকে দিয়েছে তা দুদেশের মধ্যে সীমান্ত সংকট তৈরির মূল কারণ। আমাদের যে জায়গাটা আছে যে অঙ্গরপোতা এখন দাহাগ্রামে, ওখানে ওই জিরো লাইনের উপরে বলছে যে তারা দিতে পারবে। জিরো লাইনের থেকে যে ১৫০ গজ দূরে যে কাঁটাতারের বেড়া দেওয়ার কথা, বাট ওই জায়গার ক্ষেত্রে দিয়ে দিছে যে জিরো লাইনের উপরেই তারা কাঁটাতারের মানে ফেন্স করতে পারবে। বর্তমান সরকার তো নিঃসন্দেহে প্রায় একই মত এই নিরাপত্তা বিশ্লেষকের। তিনি বলছেন বিগত সরকারের আমলে ভারতের সঙ্গে বাংলাদেশের যে গোপন সমঝোতা ছিল সেই অনুযায়ী সবকিছু ঠিকঠাকই চলছিল। তবে নতুন সরকার আসায় অস্বস্তি বোধ করছে ভারত। প্রথম মিডিয়া ক্যাম্পেইন করে সরকারকে বিব্রত করেছে, আমাদেরকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারপরে আমাদের হাইকমিশন, ডেপুটি হাইকমিশনগুলোকে আন্দোলনের আওতায় নিয়ে আসছে, ভাঙচুর করেছে, যেটা আন্তর্জাতিক আইনের আওতায় মানে বেআইনি কাজ হয়েছে, সোজা কথা। তো এই জিনিসটা করে তারা যখন দেখলো যে খুব একটা সাফল্য অর্জন করতে পারে নাই, তখন এই কনফ্লিক্টটাকে নতুন একটা মোড় দেওয়ার হয়তো চেষ্টা করতে পারে। দুদেশের গোপন চুক্তি জনসাধারণের কাছে প্রকাশ করারও আহ্বান জানান সাবেক এই সেনা কর্মকর্তা। তাতে সরকারের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়বে বলে মত তার। ভারত বাংলাদেশ যে সমস্ত চুক্তি আছে, সেন্সিটিভ চুক্তি যেটা জনগণ জানে না, সেগুলো জনসমক্ষে নিয়ে আসা। জনগণের যেটা দাবি যে এই চুক্তিগুলোকে রিভিউ করা, প্রয়োজনে বাতিল করা। অবশ্যই সমস্ত চুক্তি রিভিউর আন্ডারে নিতে হবে এবং যেগুলো আমাদের রাষ্ট্রবিরোধী সেটা অবশ্যই বাতিল করতে হবে। এবং সেটা জনগণকে সম্পৃক্ত করে যদি করা হয়, তাহলে আমার মনে হয় ভারত এই সুযোগটা পাবে না। অগস্ট কিংবা সেপ্টেম্বর মাসে আপনাকে আমি তারিখটা দিতে পারবো। বাংলাদেশ ভারত সম্পর্ককে বন্ধুত্বের স্বর্ণালী অধ্যায় বলা হলেও সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়াকে সাংঘর্ষিক উল্লেখ করে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন ভারতের দেয়া কাঁটাতারের বেড়াকে পুনর্বিবেচনা করতে হবে। তো স্বর্ণযুগ যাচ্ছে সম্পর্কের, এখানে কাঁটাতারের বেড়া খুব চোখে লাগে যে দুটো বন্ধুপ্রতিম রাষ্ট্র যদি চোরাচালান সমস্যা হয়ে থাকে, একই কথা প্রযোজ্য ভারতের বিশাল সীমানা রয়েছে, সীমান্ত রয়েছে অন্যান্য রাষ্ট্রের সাথেও, এবং মিয়ানমারের সাথে তার বিশাল জায়গা খোলা, তার সীমান্ত অরক্ষিত সীমান্ত, তারা যদি মনে করেন অরক্ষিত সেভাবে, তো কেন বাংলাদেশকেই তা কাঁটাতারে বেড়া দিয়ে ঘিরে ফেলতে হবে যে বাংলাদেশকে তারা বলছেন যে আমাদের সম্পর্কে স্বর্ণযুগ চলছে? কাজে সেটিও রিভিউ হওয়া দরকার। এবং কাঁটাতারের বেড়া আমি মনে করি তার কোনোই যৌক্তিকতা নাই। বর্তমানে বাংলাদেশ ভারত সীমান্তের ৪,১৫৬ কিলোমিটারের মধ্যে ৩,২৭১ কিলোমিটারেই কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত। বাকি আছে মাত্র ৮৮৫ কিলোমিটার। নাইমাবির, এখন, ঢাকা। সুন্দরবন খুলে দিয়েছে পর্যটনের অপার সম্ভাবনা। শীত মৌসুমের শুরুতে শত শত পর্যটক ভিড় করছেন বনের সৌন্দর্য উপভোগে। দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসছেন বৃহৎ এই ম্যানগ্রোভ বনে, যাতে চাঙ্গা হয়েছে অর্থনীতিও। তরিকুল ইসলামের প্রতিবেদন, ছবিতে ছিলেন আবুল বাশার। পরিবার পরিজন বা বন্ধুদের সাথে খুলনায় লঞ্চঘাট এলাকায় ভোর থেকেই শুরু হয় পর্যটকদের ভিড়, তৈরি হয় উৎসবের আমেজ। সুন্দরবন ভ্রমণের উপযুক্ত সময় শীত মৌসুম, তাই প্রকৃতির সাথে মিতালি আর বনের জীববৈচিত্র্য উপভোগ করতে প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে ছুটে আসেন হাজারো পর্যটক। নগরীর লঞ্চঘাট ও রূপসাঘাট থেকে প্রতিদিন সুন্দরবনের উদ্দেশ্যে ছুটে চলে বিলাসবহুল একাধিক লঞ্চ, যেখানে পৌঁছে পর্যটকরা বিমোহিত হন কটকা, কচিখালী, আন্দারমানিক ও ডিমেরচরের সৌন্দর্যে। তবে অভিযোগ আছে অনুন্নত পর্যটন ব্যবস্থা নিয়ে। আন্দারমানিক এবং কটকা চমৎকার লাগছে। আমাদের অনুভূতি প্রকাশ করতে পারছি না, খুব এক্সাইটেড আমরা
আসলে বের হওয়ার সময় সুযোগ কম থাকে, কিন্তু এখানে এসে আমাদের খুব ভালো লাগছে। দেখতে আসছিলাম সুন্দরবন, সুন্দরবনের সাথে এই যে অতিরিক্ত পাওনা আমাদের সমুদ্র। পর্যটন খাত সংশ্লিষ্টরা বলছেন গত এক দশকে আমূল পরিবর্তন এসেছে সুন্দরবনের পর্যটন ব্যবসায়। যুক্ত হয়েছে অত্যাধুনিক জাহাজ, যাতে চাঙ্গা হচ্ছে স্থানীয় অর্থনীতি। বর্তমান যুগ উপযোগী আমাদের আন্তর্জাতিক মানসম্পন্ন ভ্যাসেল আছে, যেগুলো 5 স্টার হোটেলের সাথে তুলনা করা যায়। এদিকে পর্যটন ব্যবসায় যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার কথা বলছেন জাহাজ মালিকরা। শুধু বিলাসবহুল জাহাজ পর্যটনের জন্য যুক্ত হলে চলবে না, এ খাতে ট্যুরিস্ট গাইডের মানোন্নয়ন ও নতুন নতুন পর্যটনের স্থান নির্বাচন করতে পারলে বিনিয়োগ বাড়বে। শুধুমাত্র আমি বলবো যে জাহাজগুলোর স্ট্যান্ডার্ড ইমপ্রুভ করছে দেখেই যে সুন্দরবনের ট্যুরিজম খুব ভালো হয়ে গেছে, নট দ্যাট। সেই জাহাজগুলোর ছাড়াও আরও অনেক জাহাজ রয়ে গেছে যেগুলো এখনো পর্যন্ত ওই স্ট্যান্ডার্ডে আসেনি। সেগুলো কী করে আনা যায়, কিছু বাদ দেওয়া যায়, নতুন স্পট কী করে করা যায়, ট্যুরিস্টদের ওঠা নামার ব্যবস্থা কী করে সুন্দর করা যায়, একটা টোটাল নেটওয়ার্ক যদি তৈরি করা হয়, অনেক কিছু করার আছে। বাংলাদেশ ও ভারতের 10,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত সুন্দরবন। এর মধ্যে বাংলাদেশ অংশের আয়তন 6,017 বর্গ কিলোমিটার। তরিকুল ইসলাম, এখন খুলনা। বগুড়ার সবজির দামে কিছুটা স্বস্তি মিললেও মাছ মাংসের দাম এখনো বাড়তি। সরবরাহ কম থাকায় দাম বেশি বলছেন ব্যবসায়ীরা। এ নিয়ে আরো জানাতে বগুড়ার কলোনি বাজার থেকে যুক্ত হয়েছেন মাজিদুর রহমান। মাজেদ, বাজারে মাছ মাংসের সরবরাহ কেমন জানাবেন এবং দরদাম কেমন দেখছেন? হ্যাঁ মুক্তি, আপনি জানেন যে গত 15 দিন হলো কিন্তু বগুড়াতে সবজির দাম একেবারে কমে গেছে। প্রায় 2 টাকা 2.5 টাকা কেজি তো কখনো কখনো বিক্রি হয়েছে কফি মূলা সহ অন্যান্য সবজি। তবে যে মাছ মাংসের বাজারে কিন্তু যে কম দামে সবজির স্বস্তি আসলো, কিন্তু মাছ মাংসের বাজারে কিন্তু স্বস্তি এখনও ফিরেনি। আজকে যে বাজারে মাছ আমরা দেখছি, সেই মাছটি কিন্তু 1 থেকে 1.5 কেজি ওজন কিংবা 3 কেজি ওজনে যে রুই, কাতলা, মির্গা যে মাছটি, সেটা বিক্রি হচ্ছে 280 থেকে 350 টাকা পর্যন্ত। আর এখানে গরুর মাংস সেটি বিক্রি হচ্ছে 720 টাকা কেজি দরে, এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা কেজি দরে। আর অন্যান্য মুরগির দামও কিন্তু একটু বেশি, প্রতি কেজি মুরগির দাম কিন্তু 10 থেকে 20 টাকা কিন্তু বেড়েছে। এইভাবে কিন্তু বিক্রি হচ্ছে। তবে একটি স্বস্তির বিষয় হলো আমিষ জাতীয়, সেটি হলো ডিমের বাজারে কিছুটা সহনীয় পর্যায়ে এসছে। ডিম প্রতি হালি বিক্রি হচ্ছে 46 টাকা হালি দরে কিন্তু ডিম বিক্রি হচ্ছে। তো এইভাবে কিন্তু বেচা কিনা হচ্ছে। এবং যে ইলিশ মাছ যেটি হাফ কেজির থেকে আরম্ভ করে 1 কেজি পর্যন্ত, সেটি কিন্তু 1200 থেকে 800 টাকা বিক্রি হচ্ছে। এবং অন্যান্য যে ছোটো মাছগুলো রয়েছে, সেই ছোটো মাছগুলোর দামও কিন্তু 600, 400 এবং 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর একটু বলে রাখি যে বগুড়াতে যে মাছের সরবরাহ, সেই সরবরাহটা হয় কিন্তু পাশে চলন বিল রয়েছে। তাছাড়া এখানে করতোয়া নদীতে মাছ এখন নাই, তবে যমুনা নদী থেকে কিছু মাছ আসছে। এবং যে চাষের মাছ, পুকুরগুলোতে যে চাষ হচ্ছে মাছ, সেই চাষের মাছ কিন্তু এখানে আসছে। এবং সরবরাহ যে খুব একটা কম তেমনই না, কিন্তু দামটা কিন্তু কমেনি, দামটা কিন্তু আগের মতনই বিক্রি হচ্ছে। আর অন্যান্য সবজির দাম কমলেও কিন্তু এইটির দাম, মাছ মাংসের দাম কিন্তু এখনও সেভাবে আছে। এবং ভোক্তারা যেটি বলছেন যে এই দামটি যদি কিছু কম হয়, তবে তারা কিন্তু বেশ ভালোভাবে তাদের সংসার চালাতে পারবেন। তো এইভাবে কিন্তু বেচাকেনা চলছে মুক্তি। তো এই ছিল আমার কাছে বগুড়ার যে সবজি মাছের বাজার, সেখান থেকে সর্বশেষ। মাজিদুর রহমান আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বগুড়ার কলোনি বাজার থেকে। এদিকে চাঁদপুরে প্রথমবারের মতো শুরু হয়েছে সামুদ্রিক মাছের বাজার। কোরাল, রূপচাঁদা, টুনা সহ সামুদ্রিক বিভিন্ন প্রজাতির মাছ বিক্রি করা হচ্ছে সেখানে। নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তালহা জুবায়ের। তালহা, প্রথমবারের মতো চাঁদপুরে এই আয়োজনটি হচ্ছে, তো স্থানীয়দের সাড়া কেমন দেখছেন এবং এতে মাছের দরদাম কেমন জানাবেন? মুক্তি, চাঁদপুর কিন্তু একটি নদীমাতৃক জেলা। চাঁদপুরের পদ্মা, মেঘনা এবং ডাকাতিয়া সহ বিভিন্ন ধরনের নদী কিন্তু চাঁদপুরে রয়েছে, এবং সেই নদীর মাছ কিন্তু বছরব্যাপী কম বেশ কিন্তু চাঁদপুরবাসী পেয়ে আসছে। এবং পাশাপাশি কিন্তু খাল, বিল কিংবা পুকুরে যে দেশীয় প্রজাতির মাছ কিন্তু ছিল, তা কিন্তু সারা বছরই কিন্তু চাঁদপুরের মানুষ পেয়ে আসছে, এবং তা কিন্তু
তারা খেয়ে আসে। কিন্তু প্রথমবারের মতো কিন্তু চাঁদপুরে এখন একটি সামুদ্রিক মাছের কিন্তু একটি মাছ বাজার আজকে থেকে কিন্তু শুরু হয়েছে। এটাই শহরের গণরাজদি এলাকায় কিন্তু এই মাছ বাজার কিন্তু আজকে থেকে শুরু হয়েছে, সকাল থেকে। আসলে আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তারা কিন্তু এই সামুদ্রিক মাছ নেয়ার জন্য কিন্তু তারা ঘুরে ঘুরে বাজার দেখছেন এবং অনেকের কাছে নতুন নতুন মাছও কিন্তু তারা দেখছেন। এবং সার্বিকভাবে যারা স্থানীয়রা যারা রয়েছেন, যাদের সামুদ্রিক মাছের প্রতি বিশেষ ভালোবাসা রয়েছে, তারা কিন্তু এই মাছের বাজার সৃষ্টি হতে কিন্তু তারা বেশ খুশি জানিয়েছেন। আমি আসলে এই বাজারে এসে বেশ অনেক প্রজাতির কিন্তু সামুদ্রিক মাছ আমি দেখতে পেয়েছি। এবং যদি একটু দামটা যদি বলি, সেক্ষেত্রে কিন্তু রূপচাঁদা বিক্রি করা হচ্ছে মাঝারি থেকে বড় সাইজের যে রূপচাঁদা রয়েছে তা কিন্তু 700 থেকে 1200 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে এবং কোরাল মাছ বিক্রি করা হচ্ছে 750 টাকা দরে। তাছাড়া সামুদ্রিক যে লাক্ষা মাছ রয়েছে তাও কিন্তু 750 টাকা দরে বিক্রি করা হচ্ছে। দেখতে পেয়েছিলাম যে চিংড়ি মাছ ছোট এবং বড় যেই সাইজের চিংড়ি রয়েছে সেখানে কিন্তু 450 টাকা থেকে শুরু করে কিন্তু 1200 টাকা পর্যন্ত কেজি দরে মাছ বিক্রি করা হচ্ছে। এবং এইখানে কিন্তু এই বাজার আজকে যেটা শুরু হয়েছে সেখানে কিন্তু নানান প্রজাতির অন্তত 20 থেকে 25 প্রজাতির কিন্তু মাছ উঠেছে এবং যা কিন্তু 200 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত কিন্তু রয়েছে। তো মুক্তি, সবকিছু মিলে এই ছিল আমার চাঁদপুর থেকে মাছ বাজারের সবশেষ সামুদ্রিক মাছ বাজারে। চাঁদপুরে প্রথমবারের মতো শুরু হয়েছে সামুদ্রিক মাছের বাজার, সেখান থেকে সবশেষ জানাতে যুক্ত ছিলেন তালহা জুবায়ের। এ ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/echontv-তে।